1975 সালের 25শে জুন আর 2025 সালের 25শে জুন, এই দুই তারিখের মধ্যে কোনো মৌলিক পার্থক্য আছে কি? আমার মনে হয় নেই। এতৎসত্ত্বেও আমরা এত ঘটা করে এমার্জেন্সির স্মরণানুষ্ঠানই বা করছি কেন, আর ইন্দিরা গান্ধী কংগ্রেসের মুন্ডুপাতি বা করছি কেন? দেখুন, সোজা কথা সোজাভাবে বলা ভালো। করা হচ্ছে বিশুদ্ধ দলীয় রাজনীতির স্বার্থে। চতুর্দিক থেকে এমনিই বিপন্ন কংগ্রেসকে এই সুযোগে আরও একটু বিপন্নতার মধ্যে ফেলে দেওয়া। কিন্তু যারা জরুরি অবস্থার কট্টর সমালোচনা করছেন, তারা নিজেরা কখনো আয়নার সামনে দাঁড়ান কিনা আমি বলতে পারবো না। তাদের দেখি একেবারে বুক বাজিয়ে ভারতবর্ষকে বিশ্ব গণতন্ত্রের মাতার আসনে বসাতে। যখন শুনি একটু মুচকি হাসি, কেননা এর থেকে পরিষ্কার হয়ে যায় তারা মায়ের মাহাত্ম্য অথবা গণতন্ত্রের কাকে বলে এ নিয়ে তাদের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ অস্বচ্ছ। এই ধরনের কথা বলা অর্থ হল মা এবং গণতন্ত্র দুজনকেই অপমান করা। 1975 সালের 25 জুন আমার বয়স 18 হয়নি, হব হব করছে। কলেজের ছাত্র। আর আজ 2025 সালের 18ই জুন আমি 68তে পা দেওয়ার পথে। আজকে খুব দুঃখের সঙ্গে বলতে চাইছি যে এই দুটো দিনেরই তো আমি সাক্ষী হয়ে রইলাম। 1975-এর 25শে জুন এবং তৎপরবর্তীকালে ছাত্র হিসেবে আমরা সক্রিয় বিরোধিতা করেছিলাম, এবং তখন যা ঘটেছিল তার পুনরাবৃত্তি আমি অতীতে অনেক ভিডিওতে করেছি, এবং কেন এটাকে স্মরণ করা উচিত তা নিয়েও খুব সম্প্রতি একটা ভিডিও করেছি। সুতরাং সেই বিভৎসার মধ্যে আমি আজকে আর প্রবেশ করছি না। আমার আজকের উপপাদ্য হচ্ছে যে এই 68 বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন, সুমনবাবু কোনটা ভালো, বেশি ভালো, নির্বাচিত স্বৈরতন্ত্র না বিশুদ্ধ নিরঙ্কুশ স্বৈরতন্ত্র, আমি বলবো দ্বিতীয়টাই ভালো। আমি যা বলছি গভীর মর্মবেদনা থেকে বলছি, এবং রবীন্দ্রনাথের একটা গানে আমার এই অনুভূতির অনুরণন আমি শুনতে পাই। গানের সেই দুটো কলি হলো, ও আমার আঁধার ভালো, আলোকে যে লোভ করে খায় সেই কুয়াশা, ওগো সেই কুয়াশা সর্বনেশে আঁধার ভালো। কুয়াশা আমাদের দৃষ্টিশক্তিকে আচ্ছন্ন করে, আমরা দেখতে পাই না। তার চাইতে রবীন্দ্রনাথ বলছেন অন্ধকার খারাপ কি। আমার নিজেরই আজকে সেই দুর্ভাগ্যজনক সিদ্ধান্তে উপনীত আমি হয়েছি। দেখুন, আমি সাংবাদিকতার সূত্রে পৃথিবীর অসংখ্য দেশে গেছি, তার মধ্যে একটি দেশের নাম চীন। চীনের একবার আমি এত দীর্ঘ সময় ছিলাম যে ফিরে এসে
আনন্দবাজারের রবিবাসরীয়তে চীনে বসন্ত বলে একটা ট্র্যাভেলগ লিখেছিলাম, পরে যেটি আনন্দ পাবলিশার্স বই হিসেবে বের করেছিল। আমি দেখে এসেছি একদলীয় স্বৈরতন্ত্রের চেহারাটা ঠিক কি। আশ্চর্য হয়ে দেখেছি চীনারা যেহেতু তাদের জীবনযাত্রার মান দেং সিয়াওপিং পরবর্তী চীনে একেবারে নাটকীয়ভাবে বেড়ে গেছে। একটা অনুন্নত দেশ, 1947-এ ভারত স্বাধীন হয়েছে, 1949-এ চীন তাদের বিপ্লব করেছে। সোশিও ইকোনমিক সমস্ত ইন্ডিকেটরে 1949 সালে চীন ভারতের পিছনে ছিল। আর আজ চীন সব ব্যাপারে ভারতবর্ষের চাইতে কয়েক আলোক বর্ষ দূরে এগিয়ে আছে। এতটাই যে আমেরিকার পরেই দ্বিতীয় বিশ্বের শক্তিকে এ নিয়ে পৃথিবীতে আর কোনো বিতর্ক হয় না। এটা সম্ভব করতে চীনকে আমাদের মতো মেকি গণতন্ত্রের পথে যেতে হয়নি। চীনে যে খুব একটা কমিউনিজমের রমরমা আছে তাও নয়। একসময় ছিল, বিপ্লব হয়ে গেছে, তারপর অনেক কিছু হয়েছে, কালচারাল রেভলিউশন হয়েছে। মাও সেতুং এখন একটা ট্যুরিস্ট অ্যাট্রাকশন, তার মুসোলিয়ামে অনেকটা লেনিনের মতোই তিনি শুয়ে থাকেন ওই তিয়েনানমেন স্কোয়ারের উল্টো দিকে। এছাড়া মাওইজম, মাও, এই শব্দগুলো চীনে আপনি কার্যত উচ্চারিত হতেই দেখবেন না। চীনাদের কি নেই যেটা ভারতীয়দের আছে? দুটো জিনিস। এক, তাদের কোনো রাজনৈতিক স্বাধীনতা নেই, অর্থাৎ ভোটের বালাই নেই। এবং একটা লিবারাল ডেমোক্রেসিতে মানুষের যেসব অন্যান্য অধিকার থাকে, মত প্রকাশের স্বাধীনতা সহ, সেটাও নেই। কিন্তু আমার উপলব্ধি হয়েছে ওই দেশ ঘুরে বারবার, যে মানুষ যদি তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, জীবনযাত্রার মান খুব উন্নত মানের পায়, তাহলে এই সব স্বাধীনতার তারা পরোয়াই করে না। কেননা আধুনিক চীনাদের যদি দেখেন, তাদের জীবন প্রণালীর সঙ্গে পশ্চিমী যে কোনো দেশের মানুষের জীবনধারার কোনো পার্থক্য খুঁজেই পাবেন না। অতএব আঁধার ভালো না কুয়াশা ভালো, তা নিয়ে আমার মনে দ্বন্দ্ব তো ছিল, কিন্তু আজ মনে হয় যে কুয়াশার চেয়ে অন্ধকার অবশ্যই ভালো। কেন? দেখুন, আমরা তো চেস থাম্পিংয়ে একেবারে পিএইচডি করে বসে আছি, কিন্তু আমরা বলি ভারতবর্ষ হচ্ছে একটা মাদার অফ ডেমোক্রেসি। কিন্তু সত্যিই কি তাই? বহির্বিশ্ব কি আমাদের সেই চোখে দেখে? একেবারেই না। এখন আমি জানি এদেশের অনেক মানুষ আছেন যারা এগুলোকে বৈদেশিক ষড়যন্ত্র বলে উড়িয়ে দেবেন। কেউ কেউ আবার এদের পিছনে পাজি খ্রিস্টানদের ছায়াও দেখতে পারেন। কিন্তু মূল কথাটা হলো, ভারতবর্ষকে আজ সভ্য দুনিয়া অবাধ গণতান্ত্রিক দেশ বলে মনেই করে না। তাহলে কি মনে করে? মনে করে
ভারত এই মুহূর্তে একটা ইলেক্টেড অটোক্রেসি, অর্থাৎ নির্বাচিত স্বৈরতন্ত্র। কথাটা শোনাতে একটু অক্সিমোরন মনে হতে পারে, কিন্তু এটাই হকিকত। এবং এই কথা কারা বলছে? আমি এমন 3টি সংস্থার নাম বলছি: সুইডেনের ডেম, ফ্রিডম হাউস এবং বিলেতের ইকোনমিক ইন্টেলিজেন্স উইং। তারা প্রত্যেকেই বলছে যে ভারতবর্ষে গণতন্ত্রের ক্রমাগত অবনতি আমরা লক্ষ্য করছি, এবং সেই কারণেই আমরা ভারতকে আর মুক্ত গণতান্ত্রিক দেশ বলে স্বীকৃতি দিতে পারছি না। মনে হচ্ছে ভারতবর্ষ আরো কয়েকটি দেশের মতো নির্বাচিত স্বৈরতন্ত্রের পথেই হাঁটছে। দেখুন, উপর উপর দেখে এটা বোঝার উপায় নেই, তার কারণ এদেশে তো আর কিছু না হোক নিয়মিত 5 বছর অন্তর নির্বাচন হয়। মিডিয়া আইন করে কেউ নিষিদ্ধ করেনি। আদালতে দেখবেন মাঝে মাঝে বেশ সাহসী স্বাধীন রায়ও শোনা যায়। সামাজিক আন্দোলনও হয়, যেমন কৃষক বিক্ষোভ হয়েছে, যেমন সিএএ এর বিরুদ্ধে নাগরিক প্রতিবাদ হয়েছে। কিন্তু এই যে বহিরঙ্গে গণতন্ত্র ভাব আর ভিতরে স্বৈরতান্ত্রিক মনোভাব, এটা একটা অভিনব মেলবন্ধন। আপনারা ভাবতে পারেন কি রেড়ির তেল আর ঝর্ণার জল মিশ খায়? আশ্চর্যজনকভাবে মিশ খেয়ে গেছে। খায় শুধু না। কেন বলছি এ কথা? গভীর উদ্বেগের বিষয় কি, প্রেস ফ্রিডম ইন্ডেক্স বলছে ভারত 180টি দেশের মধ্যে 159 নম্বরে। এই ইন্ডেক্স অবশ্যই 1975 সালে ছিল না। থাকলে ভারতবর্ষে মিডিয়ার স্বাধীনতার নম্বর কি 160-এর মধ্যে 180-র মধ্যে 159-এর চাইতে খুব একটা নিচে নামতো? আমার মনে হয় না। ওই অন্ধকারের দিনেও আমাদের মিডিয়ায় এমন কয়েকজন লৌহ পুরুষ ছিলেন যারা তাদের আলোকবর্তিকা নিয়ে বুক চিতিয়ে বিরোধিতা করতে কার্পণ্য করেননি। ছিলেন রামনাথ গোয়েঙ্কা, কুলদীপ নায়ার। আমাদের এখানে প্রায় একা ক্রুসেডারের মতো সে সময় এমার্জেন্সির বিরোধিতা করেছিলেন স্টেটসম্যান পত্রিকার সম্পাদক খুসরু ইরানি। আমার গুরু গৌরকিশোর ঘোষকে তো জেল খাটতে হয়েছে বরুণ সেনগুপ্তকে। সেদিনের মিডিয়ার অংশ হওয়া গর্বের বিষয় ছিল। স্বাধীনতা কেড়ে নিয়েছিল, কিন্তু একটা গর্বিত সত্তা নিয়ে সাংবাদিকরা ঘুরে বেড়াত। আজকে তাদের চেহারাটা কি সেটা আমার বলে দেওয়ার খুব দরকার আছে কি? দেখুন, যে দেশে সত্যি অবাধ মুক্ত গণতন্ত্র আছে সে দেশে এত দমন পীড়নমূলক আইন থাকে না। ইন্দিরা গান্ধী চালু করেছিলেন মিসা, মেইনটেন্যান্স অফ ইন্টারনাল সিকিউরিটি অ্যাক্ট। এখন চারদিকে তাকিয়ে দেখুন,
proliferation of such demonic laws কোন আকারে হয়েছে? ইউএপিএ, সিডিশন ল, আর রাষ্ট্রের দুই নতুন ঠ্যাঙাড়ে বাহিনী হিসেবে আবির্ভূত হয়েছে সিবিআই এবং এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট। রাজনৈতিকভাবে বিরোধীদের আর কায়দা করার প্রয়োজনই হয় না। সিবিআইকে বলে দিলে, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে বলে দিলে তারা ঠিক সবক শিখিয়ে দেবে। এরপরে যেটা হয়েছে, যে কারণে ভারতবর্ষের অত্যন্ত বদনাম, সেটা ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কে ক্রমাগত একটা উগ্রপন্থী মনোভাব, ভাষা ব্যবহার এবং বহু ক্ষেত্রে সামাজিক মিথ্যাচার। নাগরিক সমাজ কি খুব সুখে আছে? যদি থাকতো তাহলে ইউএপিএ প্রয়োজন হতো কি? ডিজিটাল সার্ভেলেন্স এমন একটা বিন্দুতে পৌঁছেছে যেখানে আপনি জেনে রাখবেন আপনার সব তথ্য রাষ্ট্রের কাছে যথাস্থানে মজুত হয়ে পড়ে আছে। দেখুন, রাজনৈতিক এবং সাংস্কৃতিক হোমোজেনাইজেশনের আমি বিরোধী। কেননা আমি বিশ্বাস করি ভিন্ন মত ছাড়া গণতন্ত্র সজীব হতে পারে না। কিন্তু এখন ভিন্ন মত মানেই হচ্ছেন আপনি অ্যান্টি ন্যাশনাল, দেশ বিরোধী। তাহলে উত্তর কি? 2025 জুন দেশে গণতন্ত্রের একটা কাঠামো আছে বটে, কিন্তু আত্মাটা অত্যন্ত আহত অবস্থায় পড়ে আছে। 75 সালে দেখেছি রাষ্ট্রের আদেশে একের পর এক গণতন্ত্রকে হত্যা করার নির্লজ্জ প্রয়াস। আর এখন দেখছি গণতন্ত্র কাগজে কলমে আছে, কিন্তু তার চেহারাটা বড় ভীত, বড় ক্লান্ত আর সন্দেহে ভরা। এমার্জেন্সির সময় দেখেছি মানুষ ভয় করত পুলিশকে। যেভাবে সঞ্জয় গান্ধী পুলিশকে ব্যবহার করেছিলেন, এখনো ভাবলে আমার গায়ে কাটা দেয়। আর এখন কি পরিস্থিতি? এখন ভয় মানুষের মধ্যে এমনভাবে সুপ্রতীত হয়ে গেছে যে কেউ চোখের সামনে অনাচার, অবিচার, স্বৈরাচারী মনোভাব দেখলেও রাগ করার সাহস করে না। অর্থাৎ যে গণতন্ত্রে প্রতিবাদ নেই, প্রতিরোধ নেই, সেই গণতন্ত্রকে সুস্থ বলতে আমি অপারগ। এখন প্রশ্ন হলো যে কারা বলছে যে ভারত ইজ অ্যান ইলেক্টেড ডেমোক্রেসি? সুইডেনের ভিডেম ইনস্টিটিউট, আমেরিকার ফ্রিডম হাউস, আর ইউনাইটেড কিংডমের দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স। মোটামুটি এরা সবাই বিভিন্ন প্যারামিটারে ভারতবর্ষকে দেখে এই ইউনানিমাস কনক্লুশনে পৌঁছেছে। এবং 2018 সাল থেকে দেখছি ক্রমাগত তারা ভারতবর্ষকে আর ইলেক্টেড অটোক্রেসি না বলে
মুক্ত স্বচ্ছ গণতন্ত্র বলতেই পারছে না। এটা লজ্জার না আনন্দের না গর্বের সেটা আপনারা ঠিক করবেন, আমার তা নিয়ে মাথা ব্যথা নেই। কেন বলতে পারছে না? এদেশের মিডিয়াকে দেখে, নাগরিক সমাজকে দেখে, আদালতকে দেখে, ধর্মীয় মেরুকরণের তীব্র প্রবণতাকে দেখে, আর প্রতিবাদকে ক্রমাগত অপরাধ হিসেবে গণ্য হতে দেখে। দেখুন, এটাই হচ্ছে হকিকত, আমরা স্বীকার করি আর নাই করি। এখন প্রশ্ন হলো যে এই যে ইন্দিরা গান্ধী সংবিধানে থাকা একটা প্রভিশনকে ইনভোক করে দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন, তিনি কিন্তু মার্শাল ল মতো করে করেননি। Whatever she did had a constitutional sanction. এখন কনস্টিটিউশনে স্যাংশন থাকলেই সেটা ব্যবহার করতে হবে, এরকম মাথার দিব্যি ইন্দিরা গান্ধীকে কেউ অবশ্যই দেননি, দেওয়ার কোনো কথাও ছিল না। কিন্তু তারপরে যা হয়েছে, একবার সংবিধান স্বীকৃত পন্থায় দেশে জরুরি অবস্থা জারি হওয়ার পরে যা যা হয়েছে এবং যা যা আমাদের কাছ থেকে হরণ করা হয়েছে, সেটা কিন্তু রাষ্ট্র বুক চিতিয়ে করেছিল। ফলে আমরা জানতাম আমাদের কোন অধিকারটা আছে আর কোনটা নেই। জানতাম খবরের কাগজ এখন লেমডাকের মতো আচরণ করবেই, প্রতিবাদ হবে না, প্রতিরোধ হবে না। আর আজকে জানি না যে আমার কোন অধিকারটা আছে আর কোন অধিকারটা নেই। সংবিধান যে অধিকারটা দিয়েছে বলে পড়তে পারছি, ফলিত লেভেলে সত্যি কি আমার সেটা আছে? এই যে বুঝতে না পারা, একেই আমি কুয়াশা বলছি। এখন মিডিয়া ফ্রিডম, সিভিল সোসাইটি রিপ্রেশন, একাডেমিক ফ্রিডম, জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স, ইলেকশন এনভায়রনমেন্ট, সিভিক স্পেস, যেখানেই আপনি তাকাবেন সেখানেই দেখবেন কুয়াশায় ভরা। এখন এই সার্ভে রিপোর্টগুলোর ডিটেইলে আমার যাওয়ার কোনো প্রয়োজন নেই। মোটামুটি এরা কি বলেছে সেটা আমি আপনাদের অল্প কথায় জানালাম। এরপরে যে দুটো কথা আমি বলছি, এমার্জেন্সি থেকে ভারতীয় রাজনীতি কি শিখল সেটার দিকে যদি অল্প সময়ের জন্য চোখ রাখি, তাহলে মনে হবে এমার্জেন্সি থেকে আমাদের শাসকরা, শুধু কেন্দ্রে নয় রাজ্যে রাজ্যেও, একটা জিনিস বুঝেছেন যে দে ক্যান ইউজ the same repressive mechanisms without tampering with constitution. এমার্জেন্সির সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে এটাই, বোকা হলে সংবিধান সংশোধন করে, বুদ্ধিমানের তার প্রয়োজনই হয় না। এবং আমি এতগুলো যে কথা বলছি, দয়া করে মনে করবেন না আমি কেন্দ্রের শাসক দলের কথা বলছি। এই যে ইলেক্টেড ডেমোক্রেসি, ইলেক্টেড অটোক্রেসি এখন ভারতবর্ষে শাসনের সর্বজনগ্রাহ্য টেমপ্লেট হয়ে গেছে। সেটা যে কতখানি বিকট, কতখানি বিভৎস, কতখানি সর্বনাশা, আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি তারা
নিত্যদিন সেটা অনুভব করি। এখানে আমরা কি দেখি? একজন ব্যক্তির হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত। পুলিশ প্রশাসন টিএমসির দলদাস, প্রেস এবং মিডিয়া সমালোচনামূলক সাংবাদিকতা কার্যত উঠে গেছে। যারা সাহস করছে তাদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা লেগে আছে, তাদের প্রবেশাধিকার বিভিন্ন জায়গায় বন্ধ করে দেওয়া হচ্ছে। তারপরে রাজনৈতিক হিংসা পশ্চিমবঙ্গে যা হয়, কোথাও ভারতবর্ষের কোথাও কখনো কোনোদিন এর সহস্র ভাগের এক ভাগও হয় না। কেন্দ্রের শাসক যেমনভাবে সিবিআই ইডিকে ব্যবহার করে, বাংলার শাসক ঠিক একইভাবে পুলিশকে দিয়ে হেনস্থা করে, মিথ্যা মামলায় ফাঁসায়। আর আইনের শাসনের দুর্বলতা, রাজ্যে যদি ভরসার জায়গা এই খুব সম্প্রতি কিছু হয়ে থাকে, তাহলে সেটা একমাত্র হাইকোর্ট। আর এই যে লোক দেখানো গণশুনানি আর একজনের মুখকে একেবারে কাকদ্বীপ থেকে কুচবিহার পর্যন্ত ভাসিয়ে রেখে রাজ্য শাসন, এবার মাঝে মাঝে দুয়ারে সরকার জাতীয় কিছু অনুষ্ঠিত করা, এ কোনো গণতন্ত্র বরদাস্ত করে না। এই শুধু স্টালিনের রাশিয়ায় বরদাস্ত করলে করতে পারে, পুতিনের রাশিয়াও করে না, শি জিনপিংয়ের চীনও করে না, কিম ইল জংয়ের নর্থ কোরিয়া করলেও করতে পারে। তাহলে সত্যটা দাঁড়ালো এই যে আমরা অন্ধকার থেকে কুয়াশার দিকে ধাবিত হচ্ছি এবং খুব দ্রুত লয়ে ধাবিত হচ্ছি। ফলে ভারতীয় গণতন্ত্রের আজকের যে সংকট, সেটার গায়ে দলীয় রং লাগিয়ে কোনো লাভ নেই। কেননা সবাই চাইছে তাদের ক্ষমতাটাকে যে কোনোভাবে চিরস্থায়ী করতে। আর শেষ পর্যন্ত আরেকটা প্রবণতা দেখা যাচ্ছে যে যখনই কোনো রাজ্যে বা কেন্দ্রে শাসক বিপুল গরিষ্ঠতা নিয়ে জয়ী হয় এবং আকছার হয় ভারতবর্ষে, তখনই তারা গণতন্ত্রকে ওই ছেঁড়া কাপড়ের মতো সরিয়ে রেখে নির্বাচিত স্বৈরতন্ত্রের যত কিছু বদলক্ষণ সেগুলো প্রয়োগ করতে চেষ্টা করে। আমরা এমন একটা হতভাগ্য দেশে বাস করি যেখানে গণতন্ত্রে যেসব চেকস অ্যান্ড ব্যালেন্সেস আছে সেগুলো কিভাবে প্রয়োগ করতে হয়, 80 কোটি ভারতবাসী যেখানে রেশন খায় তারা তা বুঝবে কি করে? এগুলো আমরা ওই আর কি অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত বা শিক্ষিত, মধ্যবিত্ত, আলোকপ্রাপ্ত লোকজন আলোচনা করি। কেননা আমরা জানি অ্যাবসলিউট পাওয়ার does not only corrupt absolutely, it brings about disastrous consequences
আর তার সবচেয়ে বড় ভিকটিমের নাম গণতন্ত্র। ভালো থাকবেন, আবার 10টায় ফিরে আসবো।